বিজেপির মতো একটা বিষাক্ত দল যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর। মানুষকে যারা বঞ্চিত করেছে তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। চুরি হয়েছে, আমাদের বক্তব্য কি, চুরি হলে ভাই চোর ধরো, মানুষের টাকা দাও। নরেন্দ্র মোদী বিচার ব্যবস্থাটাকে ফুল কন্ট্রোল নিচ্ছে, এটা হচ্ছে বিচার ব্যবস্থার কুলাঙ্গার। নরেন্দ্র মোদীর জন্য সারা ভারতবর্ষ জুড়ে আজ অস্থিরতা তৈরি হচ্ছে। অভিষেকই তো আগামী দিনের ভবিষ্যৎ। পশ্চিমবাংলার কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে তা কোনো রাজ্যেই হয়। নজরে লোকসভার লড়াই, আপনারা দেখছেন দ্য ওয়াল। আমি ঐশ্বর্য আপনাদের সঙ্গে, এবং আমাদের মধ্যে পেয়ে গিয়েছি শ্রীরামপুরের 3 বারের জয়ী সাংসদ, এবার আবার তৃণমূল মনোনীত প্রার্থী, এবং তার সঙ্গে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই অনেক শুভেচ্ছা। আবার মনোনীত হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনার যারা দুই প্রতিদ্বন্দ্বী এখন অব্দি মনোনীত হয়েছে বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে, কি মনে হচ্ছে তাদেরকে দেখি কি রাজনীতিতে লড়াইটা একটু সোজা হয়ে গেল? আমি কোন লড়াইকে সহজভাবে দেখি, আমি সব লড়াইকে লড়াইয়ের মতো করে দেখি। দুজনেই পরাজিত সৈনিক, একজন বালি থেকে হেরেছিল, আরেকজন শ্রীরামপুর বিধানসভা থেকে 23,000 ভোটে। লোকসভা নির্বাচন মানে কেন্দ্র কি করেছে, কেন্দ্র কি করেনি, কেন্দ্র সরকার কি দিয়েছে কি দেয়নি, এই সমস্ত নিয়ে কি নির্বাচন হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ পশ্চিমবঙ্গে যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো রেজড হচ্ছে। অ্যান্টি ইনকামবেন্সি, তাছাড়াও অনেক রকমের সমস্যা রয়েছে যেগুলো নিয়ে বারংবার কথা হচ্ছে। বিজেপি কোথাও গিয়ে কি এখান থেকে বেশি সিট আদায় করে নেওয়ার জন্য বলা যেতে পারে এই অস্ত্রগুলিকে ব্যবহার করছেন, বা বলা যেতে পারে পেয়ে যেতেও পারে? পশ্চিমবাংলার কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই। অ্যান্টি ইনকামবেন্সি যেটা বলেছে এটা ক্রিয়েটিভ অ্যান্টি। বাংলার মানুষ, আপামার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে বোঝে না। বিশ্বাস, অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে তা কোনো রাজ্যেই হয়। এবার কেন্দ্রের কথা যদি আসে, কেন্দ্রে হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। অভিনয় করেছে, পুরো বাতেলা দিয়ে গেছে, মানে 1 নম্বর বাতেলাবাজ, 1 নম্বর অভিনেতা। কোনো কাজটাই কোথাও করেন না, এটা ক্রিয়েটেড, গদি মিডিয়া দিয়ে ক্রিয়েট করা হচ্ছে। নিজে হাত নেড়ে পা নেড়ে ডায়লগ বাজি মারছে। এই যেমন বলে বেটি পড়াও বেটি বাঁচাও, हमने बहुत कुछ किया है, ये किया है, वो किया है। ভাই শ্রীরামপুর পার্লামেন্টে কটা বেটিকে পুড়িয়ে কটা বেটিকে বাঁচিয়েছে তার একটা লিস্ট দাও। इतना नौकरी दिया है, उतना नौकरी दिया है, ये किया है, वो किया है, हाथ पा नाड़िए যে বলে কাকে চাকরি দিয়েছে বলো না, লিস্ট। ও তো বক্তৃতা মানলে হবে না, খুব সুন্দর বক্তৃতা দেয়, কাজের কিছু নেই, মানুষ একদম এগেনস্টে। এবং সবচেয়ে বড় কথা এবারে যেটা আমি পাচ্ছি, যেটা আছে যে উন্মাদনা মানুষের মধ্যে পাচ্ছি, যেভাবে এগিয়ে আসছে কর্মী এবং মানুষ, এই উন্মাদনা কিন্তু 2019-এ আমি পাই। সেটা হচ্ছে যে বাংলাতে, পশ্চিম বাংলায় মানুষকে যারা বঞ্চিত করেছে তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারা বারবার বাংলার মানুষের, গরিব মানুষের অধিকার, গরিব মানুষের যা যা পাওয়ার 100 দিনের কাজের টাকা, সেগুলো বন্ধ করার জন্য বিজেপির এমপিরা ব্যস্ত ছিল, বিজেপির অপোজিশন লিডার থেকে আরম্ভ করে সব ব্যস্ত ছিল। তাই জন্য বাংলার মানুষ একটা জিনিস বুঝেছে যে বিজেপিকে ভোট দিয়ে তো কোনো লাভ নেই, বিজেপি তো বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপি। আপনি এই কথা বলছেন, তারা প্রার্থী করছে ভূমিপুত্রদেরকে, এমনটা তাদের বার্তা দেখা যাচ্ছে। একাধিক জায়গায় যারা প্রার্থী হচ্ছেন তারা বাংলারই মানুষ, বহিরাগত বলছেন, তাদেরকে বলছেন বাংলা বিরোধী। কিভাবে বলছেন বাংলা বিরোধী? শুধু কি জন্মালেই ভূমিপুত্র হয়ে গেলেই হবে? এদের অ্যাক্টিভিটিসটা দেখতে হবে তো, মানে অ্যানালিসিস করলে কি দেখা যাবে। তারা এই যে 18 জন এমপি ছিল, অপোজিশন লিডার রয়েছে, তারা প্রত্যেকবার যে দিল্লিতে যে ফ্লাইটে করে যে পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা আসবে না তার ব্যবস্থা করেছে। বক্তব্য কি, চুরি হয়েছে। আমাদের বক্তব্য কি, চুরি হলে ভাই চোর ধরো, মানুষের টাকা দাও। চোরও ধরতে পারেনি তো, গিমিক তৈরি করেছে। কারণ টাকাটা দিলে মানুষের কাছে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি পপুলার হবে, সেই জন্য। তা এরা বাংলা কোথায়? এরা তো অ্যান্টি, এরা বাংলা বিরোধী কেন? এদের মাথাটা কোথায় নোয়ানো আছে? মাথার টিকিটা কাদের কাছে বাঁধা আছে? সে তো গুজরাটের পলিটিক্যাল নেতাদের কাছে, সে তো উত্তরপ্রদেশের পলিটিক্যাল নেতাদের কাছে। এদের নিজস্বতা কিছু আছে না, এদের বাংলা বিরোধী তো। নরেন্দ্র মোদী হিমসেলফ ইজ বাংলা বিরোধী।
তারা তো সেক্ষেত্রে বলছেন সরকার তাহলে শ্বেতপত্র প্রকাশ করছে না কেন, যে কোথায় কোথায় কিভাবে টাকা ব্যবহার করা হয়েছে। ইউসির ক্ষেত্রে বারংবার বলছেন যে এতবার যে সমস্ত টাকাগুলি এসেছে সেগুলো কোথায় ব্যবহার করা হয়েছে, কেন জানাচ্ছে না সরকার সরকারকে? চোখে যদি ঠুলি লাগিয়ে থাকে তো তাকে আরো কিছু করার নেই না, চোখে তো ঠুলি লাগানো আছে। কতবার ইন্স্যুরেন্স সার্টিফিকেট পাঠানো হয়েছে, কতবার কি হয়েছে। আমি দেব না বলে তো আমাকে একটা অ্যালিবাই দরকার, সেটা নরেন্দ্র মোদীর নিচ্ছে অ্যালিবাই। এগুলো হচ্ছে অ্যালিবাই, চোখে ঠুলি লাগানো হয়েছে, মানুষ কি জবাব দিয়ে দেবে। আর এই যে দেখা যাচ্ছে যে বারংবার এই বিগত কয়েক বছরে আদালতে তৃণমূল সরকার কার্যত বলা যেতে পারে পর্যদস্ত হয়েছে। বারংবার আদালত দেখা গিয়েছে তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কাঠগড়ায় তুলেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্মুখীন হয়ে দেখা গিয়েছে সরকার পর্যদস্ত হয়েছে। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন প্রাক্তন বিচারপতি, বিজেপি প্রার্থী হয়েছেন। কি মনে হয় এই বিষয়গুলিকে আমল দেওয়া যাবে? এটা দেখুন, এটা একটা ভীষণ ন্যাশনাল ইম্প্যাক্ট হয়েছে। ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার প্রতি অগাধ বিশ্বাস। ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে যখন যদি যে কোনো সরকার যদি বিচার না করে, ঠিকমতো এর কোনো অন্যায় করে, তাহলে বিচার ব্যবস্থা যেটা আছে সেই বিচার ব্যবস্থার উপর তাদের ভরসা। আমরাও কোর্টে যাই, কোর্টে গিয়ে কি বলি? মাইলট বলি, ধর্মাবতার বলি, তাকে মানে ঈশ্বরের পথ। এক্স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি থাকতে থাকতে রাজনৈতিক যোগাযোগে তিনি রাজনৈতিক জাজমেন্ট দিয়েছেন, এটা তো পরিষ্কার। তো বিশ্বাসটা তো নষ্ট হয়ে গেল। এই বিচার ব্যবস্থার প্রতি যদি নষ্ট হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে এইরকম ধান্দাবাজ বিচারপতি আরো রয়েছে। আমরা আগে দেখেছি চিফ জাস্টিস সত্তা সিনহা রিটায়ার করলো, তাকে বিজেপি দিয়ে দিল গভর্নর করে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ রিটায়ার করলো, তাকে এমপি করলো। তাহলে নরেন্দ্র মোদী বিচার ব্যবস্থাটাকে ফুল কন্ট্রোল নিচ্ছে। নিরপেক্ষতা, বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে আজ প্রশ্ন উঠে গেছে। এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওয়ান স্টেপ ফরওয়ার্ড, আরেকটা থাকতে থাকতে এটা হচ্ছে বিচার ব্যবস্থার কুলাঙ্গা। কিন্তু তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, কি মনে হয় হাঁটাহাঁটি টক্কর? সে তো হয়েছে, হতেই পারে, তাদের কিছু হোক না, মানুষ তো তার জবাব দেবে। আমি তমলুক ঘুরে এসেছি, দেবাংশু অনেক ভোটে জিতবে, যান। আপনাদের খারাপ লাগবে শুনতে, হয়তো যাচ্ছে জিতবে। কত মার্জিন হতে পারে আপনার? আমি তো মার্জিন জিতবে দেবাংশু, আমার মার্জিন আমি পরে বলবো, আর তাড়াতাড়ি বলে দিলে আপনি তো আর আসবেনই না। আর এই যে দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে এই যে সন্দেশখালী, সে এক বিশাল আন্দোলন হলো, সেখানে যিনি আন্দোলনের মুখ ছিল তাকে বিজেপি প্রার্থী করেছে। সেখানে কোথাও গিয়ে বসিরহাটে বলে মনে হচ্ছে তৃণমূলের ঘাঁটি নড়ে যাবে। দুটো কথা বলি। এক নম্বর, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, জানেন তো? সুপ্রিম কোর্টের জাজমেন্টে রয়েছে সেক্সুয়াল অ্যাসল্ট যদি কোনো মহিলা হয়, সেই মহিলার নাম ডিসক্লোজ করবে না। যে করবে সে তার কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। এবারে বসিরহাটে যাকে প্রার্থী করলেন, বিজেপি নিজেই বলছে সেক্সুয়াল অ্যাসল্টেড, তাহলে সুপ্রিম কোর্ট জাজমেন্ট ভায়োলেশন হয়ে গেল। বি, এটা তো অভিযোগ, অভিযোগ তো প্রমাণিত নয়। 164 স্টেটমেন্টের ভিত্তিতে হয়েছে, মেডিকেল টেস্ট হয়েছে নাকি? প্রমাণের কথা বলছে। অফকোর্স, এরপর তো প্রমাণের ব্যাপার, অভিযোগ করলে তো হবে না। প্রমাণটা কোথায়? মেডিকেল টেস্ট হয়েছে, কবে রেপ হয়েছে, ডেট কোথায়? অন্যান্য আরো অনেক জিনিসপত্র আছে, সব বলা যায় না সবকিছু, সেগুলো পাওয়া গেছে। এটা অভিযুক্ত, ঠিক আছে, পুলিশ পদক্ষেপ নিচ্ছে, বিচারাধীন আছে, আমি কিছু বলবো না, কিন্তু এটা সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট। নরেন্দ্র মোদী কি বলেছিল? পশ্চিমবাংল দেশ কা অঙ্গরাজ্য হ্যায়, সন্দেশকালী পশ্চিমবাংল হ্যায়, বলেছিল তো। মণিপুরে 500 থেকে 600 জন মহিলা রেপ হয়েছে। নরেন্দ্র মোদী একবারের জন্য গেছে? ওরা কি দেশকে বিটিয়া নেই আছে? কই মণিপুর থেকে তো একটা রেপ মহিলাকে ক্যান্ডিডেট করতে পারলো না? কই উত্তরপ্রদেশ থেকে তো একটা রেপ মহিলাকে ক্যান্ডিডেট করতে পারেনি? এসব গিমিক, মানুষ এসব বোঝে। বসিরহাট লক্ষাধিক ভোটে জিতবে, লিখে রাখুন।
আপনি তৃণমূলের রাম জেঠমালানি, কোথাও গিয়ে দেখা যাচ্ছে এখন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি এদের বেশি দাপট বেড়ে গিয়েছে, উচ্চ আদালতে সর্বোচ্চ আদালতে এদেরকেই দেখা যায়। আপনার উপর কোথাও গিয়ে কি তৃণমূলের ভরসা কমেছে? সেটা অন্য কথা, সেটা তৃণমূলে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমি খেটে খাওয়া লোক, আমি কোনোদিন সরকারি গ্রুপের উপর ডিপেন্ডেন্ট নই, আমি সাধারণ মানুষের কাজ করি। আমার ইনকাম ট্যাক্স প্রতি বছরে বেড়ে গেছে, যা দিতে হয়েছে। আপনি তো রেশন বন্টন দুর্নীতি নিয়েও সামনে এনেছিলেন বিষয়টিকে, এখন যখন দেখা যাচ্ছে তারই মন্ত্রী জেলে রয়েছে, খাদ্যমন্ত্রী, তখনকার কি মনে হয়? কিছুই না, এটা তো এখন বিচার ব্যবস্থার মধ্যে থাকবে, বিচার হবে, যা হবে হবে, সেটা বুঝবে তারা। আপনার লোকসভা কেন্দ্রে অনেক মানুষ রয়েছে যারা হিন্দি ভাষী, এই হিন্দি ভাষী ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমত জিজ্ঞেস করুন। আমার শ্রীরামপুর লোকসভাতে সমস্ত ধর্মের সমস্ত ভাষার মানুষ আছে, সমস্ত ধর্মের সমস্ত ভাষার মানুষের মেজরিটি পোর্শন আমাকে ভোট দেয় বলে তো আমি তিনবার জিতেছি। 15 বছর ধরে তারা আমাকে দেখেছে, 15 বছর ধরে আমি তাদের যা কর্তব্য সেটা করেছি। একটা সময় 2009 আগে পর্যন্ত এই বালি থেকে আরম্ভ করে চাপদানি ক্রিমিনালের ভর্তি থাকে, সন্ধ্যের পর কোনো মহিলা ঘুরতে পারত না। আজকে 2009 থেকে আমি আসার পর আজকে 2024-এ এসে সব ক্রিমিনাল শেষ হয়ে গেছে। সমস্ত মহিলা ঘুরে বেড়ায়, সে বাঙালি মহিলা বলুন, নন বেঙ্গলি মহিলা বলুন, মুসলিম মহিলা বলুন, তারা রাত্রে 11টা-12টা পর্যন্ত ঘুরে বেড়ায়। বুঝতে পারছেন? তো সব ধর্মের মানুষ আমাকে চেনে, সব ভাষার মানুষ আমাকে চেনে, সব ধর্মের সব ভাষার মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের কাছেও আমার আবেদন থাকবে নিঃসন্দেহে। আমি তো যাচ্ছি তো, আমি তো বেরিয়েছি সব ধর্মের সব ইয়ের কাছে, ভাষার মানুষের কাছে যাচ্ছি। সবাই আমাকে ভালোবাসে, বিশ্বাস করে এগিয়ে দেবে। বিক্রি পাশানোর মামলা আমি করেছিলাম, অন্য কেউ আসেনি ভাই। এই যত আইনজীবীর নাম বলছো, ক্যান্ডিডেট হয়েছে, তাদের একটা মামলা দেখাও না যে সেন্সিটিভ মামলা গরিব মানুষের জন্য কিছু করেছে, দেখাও না। কলকাতাতে বাড়ি আপনার, শ্রীরামপুরে কতদিন যাওয়া হয়? সপ্তাহে তো আমি 2 দিন করে 3 দিন করে যাই কম্পালসারি। আপনার লোকসভা কেন্দ্র অনেকটা সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে আইএসএফ কিন্তু প্রার্থী দিয়েছে, কোথাও গিয়ে কি সেই ভোটে ভাগ বসতে পারে বলে মনে হচ্ছে? একদমই না, আইএসএফ কোনো ফ্যাক্টরি না, আইএসএফ কিছুই নেই, আইএসএফ কিছু নেই, কোনো ফ্যাক্টর না, কেউ কোনো ফ্যাক্টর না। সংবাদ মাধ্যমে হেডলাইন হচ্ছে, শিরোনাম হচ্ছে যে শ্রীরামপুরের লড়াইটা এবার প্রাক্তন জামাতা ভার্সেস শ্বশুর মশাই। আপনি কি এইভাবে দেখছেন? আমি কোনোটাই দেখছি না বাবা, ওটা আপনারা দেখছেন, আপনারা বলছেন, আপনারা বলুন, যেভাবে ইচ্ছে বলুন, যে ক্যান্ডিডেট সে ক্যান্ডিডেট লড়ুন, ঠিক আছে। আর যা কিছু প্রাক্তন মানে কি পাস্ট, ফরগটন এভরিথিং। 21 নির্বাচনে আপনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খানিকটা মতান্তর দেখা গিয়েছিল, আবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সবাই জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে, এটাও সবাই জানে, এটা সবাই কাছে গৃহীত। অভিষেক ভালো তৈরি হয়েছে, অভিষেক খুব ভালো কাজ করছে, অভিষেকই তো আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের পশ্চিমবাংলার কোনো নেতার নাম আছে নাকি আগামী দিনে? কে আছে? কেউ নেই। যে জেনারেশন আগে উঠে আসে তাদের নেতৃত্ব দেওয়ার মধ্যে কোনো মুখ নেই। অভিষেক তাদের মধ্যে একটা মুখ, অভিষেক তৈরি হচ্ছে, ভালো কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জন্য টার্গেট এবার এখানে 35টা সিট, কি মনে হয় তৃণমূল কতগুলো পারবে? 5টা পাক, তারপর কত তৃণমূল কতগুলো পারবে? 30 থেকে 32। আপনার লোকসভা কেন্দ্র শ্রীরামপুর এবং তার সঙ্গে আপামর পশ্চিমবঙ্গবাসীর জন্য লোকসভা নির্বাচনের প্রাক্কালে কি বার্তা দেবেন? মানুষকে বলবো যে সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর জন্য সারা ভারতবর্ষ জুড়ে আজ অস্থিরতা তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী কোনো কাজ করতে পারেনি, ব্যাপক বাতেলা করেছে, প্রচুর অভিনয় করেছে, মানুষের কাছে কিচ্ছু পৌঁছেনি, এবং সারা ভারতবর্ষ জুড়ে ধর্মে ধর্মে বড্ড লড়াই লেগে গেছে। সিবিআই ইডিআই কে সম্পূর্ণভাবে প্রয়োগ করা হয়েছে। ইন্দিরা গান্ধীও এইভাবে দেশের মানুষের স্বাধীনতাকে নষ্ট করেনি, যেটা নরেন্দ্র মোদী করেছে। ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর হাত থেকে এখন নিষ্কৃতি চায়। তাই আমাদের পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে আবেদন করব, বিজেপিকে ধরে ছুঁড়ে ফেলে দিন। বিজেপির মতো একটা বিষাক্ত দল যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর। আপনারা শুনলেন, তখন আমাদের সঙ্গে কথা বললেন তৃণমূলের শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, জওয়ান, কলকাতা।